সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, বিয়ানীবাজার সরকারি কলেজ, সিলেট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে MBA ফাইনাল ইয়ার অর্থাৎ মাস্টার্সের ফাইনাল ইয়ার অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্স ফাইনাল ইয়ার শিক্ষার্থীদের জন্য আমি স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের উপর আজকে ক্লাস নেব। আশা করি পুরো সময়টা তোমরা আমার সাথেই এই আলোচনাটা শুনবা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আজকে যে অধ্যায়টির উপরে ক্লাস নিব এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকে দুটি অঙ্ক এসে থাকে, সুতরাং তোমরা আজকে পুরো সময়টা আমার সাথেই থাকবা আশা করি। এই পর্যায়ে আমি আসছি আজকের ক্লাসের আলোচ্য বিষয়গুলো নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয়টা হচ্ছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের বা কোর্সের অধ্যায় নাম্বার 5, কোয়ালিটি কস্টিং, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ মান উৎপাদন ব্যয়, সার্বিক মান ব্যবস্থাপনা ও ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পদ্ধতি, পঞ্চম অধ্যায় নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি পুরো সময়টাই আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আসছি আমি এই অধ্যায়ের অঙ্কগুলো সহজে করার জন্য এই 5 নাম্বার অধ্যায়টিকে আমি 6টি ফরম্যাটে ভাগ করেছি। এই 6টি ফরম্যাটের 6টি অঙ্ক করলে আশা করি এই পুরো অধ্যায়টি ভালোভাবে শেষ হয়ে যাবে। তো অধ্যায় আমি যে ফরম্যাটগুলো ভাগ করেছি সেগুলো হচ্ছে: ফরম্যাট 1 কোয়ালিটি কস্ট রিপোর্ট, ফরম্যাট 2 হিডেন লস তাগচিস কোয়ালিটি ফরম্যাট, ফরম্যাট 3 কন্ট্রোল চার্ট ফর মিন এক্সপার চার্ট, ফরম্যাট 4 কন্ট্রোল চার্ট ফর রেঞ্জ আরবা চার্ট, ফরম্যাট 5 কন্ট্রোল চার্ট পি চার্ট, ফরম্যাট 6 কন্ট্রোল চার্ট অর সি চার্ট। তাহলে এই 6টি ফরম্যাটের 6টি অঙ্ক আমরা যখন করে শেষ করতে পারবো তাহলে এই অধ্যায়টি সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, MBA-র শিক্ষার্থীরা, ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা, তোমরা আজকে আমি যে বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করবো সেটা হচ্ছে ফরম্যাট 1 নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পারবা। তো একটু সময় এখানে থাকতে হবে। ফরম্যাট 1 কোয়ালিটি কস্ট রিপোর্ট, এটা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে ফরম্যাট 1 নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে, আর ফরম্যাট 1-এর একটি অঙ্ক করব। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে একটি খাতা এবং কলম নিয়ে আলোচনাটা শোনার জন্য আহ্বান জানাচ্ছি। সেটা হচ্ছে যে বিষয়টি আমি পড়াই দিব সেটা হচ্ছে তোমরা খাতা কলমে ভিডিওটা পজ দিয়ে লিখে আস্তে আস্তে পুরো ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবা। সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং হচ্ছে যে একটা অঙ্ক যদি বোঝা যায় তাহলে অনেকগুলো অঙ্ক করা যাবে একই ফরম্যাটের অঙ্ক। তো এ পর্যায়ে আমি ফরম্যাট 1 অর্থাৎ কোয়ালিটি কস্ট রিপোর্ট নিয়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে কোয়ালিটি কস্ট রিপোর্ট নিয়ে আলোচনা করার আগে একটি বিষয় বলে দিই। কোয়ালিটি কস্ট মানে হচ্ছে যে মান উৎপাদন ব্যয়। এটা আমরা জানি যে মান উৎপাদন ব্যয় সবসময় একটা খেয়াল রাখতে হবে, বাজারে যখন আমি পণ্যটা বিক্রি করব, কাস্টমার সবসময় অর্থাৎ ক্রেতা সবসময় তার একটা চিন্তা চেতনা থাকবে যে সে কম মূল্যে পণ্যটা ক্রয় করবে এবং হচ্ছে ভালো পণ্য ক্রয় করতে চাবে। তাদের উদ্দেশ্য থাকবে যে পণ্যটার দামটা কম হবে এবং পণ্যটা অবশ্যই ভালো হতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের কোয়ালিটি মেনটেন করাটা প্লাস এই কোয়ালিটি মেনটেন করতে গিয়ে আমার যে খরচগুলো আমার মানে রিডিউস অর্থাৎ কমায় আমি করতে পারি সে বিষয়টা খেয়াল করে হচ্ছে যে এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ের বিষয়। অর্থাৎ আমি কোন ব্যয়গুলা মানে আমার কোয়ালিটিটা ভালো থাকবে কিন্তু ব্যয়টা একটু কমানোর জন্য আমি চেষ্টা করতে হবে, আমার কৌশলগত অবস্থান নিতে হবে। তো এই পর্যায়ে আমি আসছি হচ্ছে যে ফরম্যাট 1-এর
প্রয়োজনীয় সূত্রাবলী কী কী সূত্র দিয়ে আমরা ফরম্যাট ওয়ানকে করতে পারবো অঙ্কগুলো। যেমন ফরম্যাট ওয়ানের হচ্ছে যে এটা ছিল কোয়ালিটি কস্ট রিপোর্ট, মানে ফরম্যাট ওয়ানের যে এটা ফরম্যাটটা ছিল কোয়ালিটি কস্ট রিপোর্ট, অর্থাৎ এখানে একটা স্টেটমেন্ট অফ কোয়ালিটি কস্টের একটা স্টেটমেন্ট বের করতে হবে। তাহলে এখানে কয়েকটা প্রয়োজনীয় সূত্রাবলী আমরা একটু দেখে নিতে পারি। 4 ধরনের কস্ট আছে, আমাদের খেয়াল করতে হবে। কোয়ালিটি কস্ট 4 ধরনের প্রধানত: প্রিভেনশন কস্ট, অ্যাপ্রাইজাল কস্ট, ইন্টারনাল ফেলিউর কস্ট, এক্সটার্নাল কস্ট। এই কস্টগুলো নিয়ে আমি বিস্তারিত একটু পরে আলোচনা করছি। এ পর্যায়ে সূত্রগুলো আমরা একটু দেখে নিচ্ছি। সেটা হচ্ছে যে প্রিভেনশন কস্টের সূত্র হচ্ছে উপরে থাকবে হচ্ছে প্রিভেনশন কস্ট বা ডিভাইডেড বাই হচ্ছে টোটাল কোয়ালিটি কস্ট ইন্টু 360 ডিগ্রি। যদি বলা হয় যে ডিগ্রিতে বের করার জন্য তাহলে 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। যদি বলে পার্সেন্টেজে বের করার জন্য 100 দিয়ে গুণ দিতে হবে। এরপর যে আছে অ্যাপ্রাইজাল কস্ট, প্রিভেনশন কস্টের মতোই, জাস্ট উপরে প্রিভেনশন কস্টের জায়গায় অ্যাপ্রাইজাল কস্ট দিতে হবে আর নিচে কোয়ালিটি কস্ট কন্ট্রোল। এখানে 360 ডিগ্রি, যদি ডিগ্রিতে বলে 360 ডিগ্রি হবে, যদি পার্সেন্টেজে বলে তাহলে 100 দিতে হবে। এরপর যে হচ্ছে ইন্টারনাল ফেইলুর কস্ট হচ্ছে ইন্টারনাল ফেইলুর কস্ট হচ্ছে এরপর যে আসছে ইন্টারনাল ফেইলুর কস্ট হচ্ছে ইন্টারনাল ফেইলুর কস্ট ডিভাইডেড বাই টোটাল কোয়ালিটি কস্ট, ভাগ দিতে হবে ইন্টু 360 ডিগ্রি। আমি আবারও বলছি, যদি হচ্ছে যে ডিগ্রিতে বলে তাহলে 360 ডিগ্রি দিয়ে গুণ দিতে হবে, যদি পার্সেন্টেজে বলা হয় 100 দিয়ে গুণ দিতে হবে। এরপর হচ্ছে এক্সটার্নাল ফেইলুর কস্ট, এটাও এক্সটার্নাল ফেইলুর কস্ট ডিভাইডেড বাই টোটাল কোয়ালিটি কস্ট ইন্টু 360 ডিগ্রি। এরপর হচ্ছে যে যদি ডিগ্রি দিয়ে হয় 360 ডিগ্রি হবে, আর যদি পার্সেন্টেজ দিয়ে 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এই পর্যায়ে আসছি আমি এই 4 ধরনের কস্ট সম্পর্কে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসলে প্রিভেনশন কস্ট কোনগুলো, অ্যাপ্রাইজাল কস্ট কোনগুলো, ইন্টারনাল ফেইলুর কস্ট কোনগুলো বা এক্সটার্নাল ফেইলুর কস্ট কোনগুলো, এই পর্যায়ে আমি আসছি এই 4 ধরনের কস্টগুলো নিয়ে আলোচনা করতে আর কি। তাহলে প্রিভেনশন কস্ট বাংলায় বলা হয় প্রতিরোধমূলক কস্ট বা প্রতিরোধমূলক ব্যয়, যেটা হচ্ছে যে আমি আগেই প্রোডাক্ট তৈরি করার আগে আমি এই ব্যয়টা সম্পর্কে জানতে পারবো, এই ব্যয়টা কমানোর একটা যে মানে চেষ্টা। তবে কোয়ালিটি যাতে করে নষ্ট না হয়, প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই ধরে রাখতে হবে। তবে ধরে রাখার ক্ষেত্রে আমার খরচ তো যেহেতু হচ্ছেই, সেক্ষেত্রে খরচ করবে এমনভাবে যাতে করে এটা কোয়ালিটি মেনটেন করা যায়। তাহলে প্রিভেনশন কস্ট বা প্রতিরোধমূলক ব্যয়ের যে কস্টগুলো আছে, এগুলো হচ্ছে যে 12 ধরনের কস্ট আছে। প্রিভেনশন কস্ট বা প্রতিরোধমূলক ব্যয়, এই 12টা কস্ট অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখতে হবে, অথবা ভিডিওটা পজ দিয়ে তোমরা জাস্ট এই 12টা আইটেম হচ্ছে খাতায় লিখে রাখতে হবে এবং পরবর্তীতে বারবার এগুলো প্র্যাকটিস করতে হবে যে এই কস্ট হচ্ছে প্রিভেনশন কস্ট। তাহলে প্রথম কস্ট যেটা হচ্ছে, এটা হচ্ছে যে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, মান প্রকৌশল, অর্থাৎ কোয়ালিটি মেনটেন করতে হলে অবশ্যই আমার প্রোডাক্টটা তৈরি করতে হবে, এখানে ইঞ্জিনিয়ার লাগবে। তো সেক্ষেত্রে আমার কোয়ালিটি ইঞ্জিনিয়ার মেনটেন করতে হবে, যাতে মানে তো কোয়ালিটি ইঞ্জিনিয়ার মেনটেন করতে গেলে মানে প্রচুর পরিমাণ ব্যয় করা যাবে না। জাস্ট কোয়ালিটি মেনটেন করতে হলে ইঞ্জিনিয়ার লাগবে, ঠিক আছে, কিন্তু এমন একটা প্রকৌশলী নির্ধারণ করতে হবে যেটা হচ্ছে আমার কস্ট তুলনামূলক কমই করতে পারে কোয়ালিটি মেনটেন করে। তাহলে আমি জাস্ট পড়ে যাচ্ছি। কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং হচ্ছে, তারপর কোয়ালিটি ট্রেনিং প্রোগ্রাম, মান প্রশিক্ষণ প্রোগ্রাম, কোয়ালিটি প্ল্যানিং, মান পরিকল্পনা, কোয়ালিটি রিপোর্টিং, মান রিপোর্টিং, কোয়ালিটি অডিট, মান নিরীক্ষা, প্রসেস ইঞ্জিনিয়ারিং, প্রক্রিয়া প্রকৌশল, ডিজাইন ইঞ্জিনিয়ারিং, নকশা প্রকৌশল, সাপ্লাই ইভ্যালুয়েশন অ্যান্ড সিলেকশন, সরবরাহ মূল্যায়ন এবং নির্বাচন, ডিজাইন, কোয়ালিটি ডেভেলপমেন্ট, নকশা মানের উন্নয়ন, প্রিভেন্টিভ ইকুইপমেন্ট মেইনটেন্যান্স, প্রতিরোধক যন্ত্রপাতি ব্যবস্থা, সিস্টেম ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, পদ্ধতির উন্নয়ন এবং ব্যবস্থাপনা, রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে এই 12টা হচ্ছে যে প্রিভেনশন কস্ট। যখনই এই কস্টগুলো অবশ্য অঙ্কের মধ্যে দেওয়া থাকবে কিন্তু চিহ্নিত করা থাকবে না যে এটা প্রিভেনশন কস্ট, এটা হচ্ছে এই কস্ট ওই কস্ট, কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, যখন এই লেকচারটা শুনবা তোমরা, ভিডিওটা পজ দিয়ে এগুলো খাতায় লিখে নিতে হবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তো এই পর্যায়ে আসছি প্রিভেনশন কস্ট। আমরা এই 12টা আইটেমকে সিলেকশন করলাম যেগুলো হচ্ছে প্রিভেনশন কস্ট, অর্থাৎ প্রতিরোধকমূলক ব্যয়, যেটা হচ্ছে আমরা আগেই
নির্ধারণ করতে পারবো, ব্যয় কমানোর ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। এই পর্যায়ে আসছি অ্যাপ্রাইজাল কস্ট। অ্যাপ্রাইজাল কস্ট হচ্ছে মূল্যায়ন ব্যয়, অর্থাৎ মূল্যায়ন ব্যয়টা হচ্ছে আমাদের 9টা আইটেমকে আমি মূল্যায়ন ব্যয় হিসেবে সিলেকশন করলাম। যেমন হচ্ছে যে ইন্সপেকশন, পরিদর্শন, যে পণ্য তৈরি করার ক্ষেত্রে যে অনেক সময় প্রোডাক্ট ইন্সপেক্টর যা বা ও তো অবশ্যই ইন্সপেকশন করবে, পরিদর্শন করবে, সে দেখবে। তো এক্ষেত্রে এগুলো হচ্ছে অ্যাপ্রাইজাল কস্টের বা মূল্যায়ন ব্যয়ের অন্তর্ভুক্ত। ইন্সপেকশন, তারপর ইন্সপেক্টিং অ্যান্ড টেস্টিং অফ র ম্যাটেরিয়াল, কাঁচামালের পরিদর্শন পরীক্ষা করতে হবে। প্যাকেজিং ইন্সপেকশন, প্রোডাক্ট টেস্টিং, সুপারভাইজিং অ্যাপ্রাইজাল অ্যাক্টিভিটিস, চেকিং, যাচাই করা, ফিল্ড ইন্সপেকশন, মাঠ পরীক্ষা, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেস ইন্সপেকশন, পণ্য উৎপাদন প্রক্রিয়া প্রদর্শন। এই 9টা আইটেমকে বলা হয় মূল্যায়ন ব্যয় বা অ্যাপ্রাইজাল কস্ট। অ্যাপ্রাইজাল কস্ট এগুলো হচ্ছে যে এই 9টা আইটেম অবশ্যই মনে রাখতে হবে। এগুলো হচ্ছে যে অ্যাপ্রাইজাল কস্ট, চেকিং, টেস্টিং, ইন্সপেক্টিং, এগুলো হচ্ছে অ্যাপ্রাইজাল কস্ট। এই পর্যায়ে আসছে ইন্টারনাল ফেইলিওর কস্ট, অর্থাৎ অভ্যন্তরীণ ব্যর্থতাজনিত ব্যয়, যেটা হচ্ছে যে ইন্টারনাল মানে প্রতিষ্ঠানের বা ফ্যাক্টরির ভিতরের যে অভ্যন্তরীণ যে ব্যর্থতাজনিত ব্যয়গুলো আছে, মাঝে মধ্যে ব্যয় হয়ে যেতে পারে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে যে 1 নম্বর হচ্ছে যে এখানে আমি 8টি আইটেমকে ইন্টারনাল ফেইলিওর কস্ট হিসাবে মানে আইডেন্টিফিকেশন করেছি। সেটা হচ্ছে যে রিওয়ার্ক মানে পুনঃকাজ, যেমন কাজ একটা হয়ে গেছে কিন্তু ভুলের কারণে আবার করতে হয়েছে, তাহলে ফেইলিওর কস্ট হচ্ছে ইন্টারনাল ফেইলিওর কস্ট। রিটেস্টিং, পুনঃপরীক্ষণ, রিইন্সপেকশন, পুনঃ পরিদর্শন, স্ক্র্যাপ, ভগ্নাবশেষ মানে অবশিষ্ট সব, স্পয়েলেস পণ্য নষ্ট হয়ে যাওয়া, ইনভেস্টিগেশন অনুসন্ধান করা, ম্যাটেরিয়াল রিভিউ, কাঁচামাল পর্যালোচনা করা, ব্রেকডাউন মেনটেন্যান্স রক্ষণাবেক্ষণের ক্ষুদ্র অংশ। তাহলে এই 8টি আইটেম হচ্ছে ইন্টারনাল ফেইলিওর কস্ট। তাহলে এই 8টি আইটেম, আর আমাদের হচ্ছে অ্যাপ্রাইজাল কস্ট 9টি, ইন্টারনাল ফেইলিওর আইটেম হচ্ছে যে 8টি। এ পর্যায়ে আসছি হচ্ছে যে আর প্রিভেনশন কস্ট ছিল আমাদের 12টি আইটেম। তাহলে এ পর্যায়ে আসছে এক্সটার্নাল ফেইলিওর কস্ট মানে বাহ্যিক ব্যর্থতা জনিত ব্যয়, মানে ফ্যাক্টরির বাইরের যে বিষয়গুলো আর কি, প্রোডাক্টটা বিক্রি করে ফেলছি বা প্রোডাক্টের বাইরের যে বিষয়টা। যেমন এখানে আসছে আমি 7টা আইটেমকে আইডেন্টিফাই করেছি যে এই এক্সটার্নাল ফেইলিওর কস্ট হিসাবে প্রোডাক্ট লাইবিলিটি, পণ্য দায়, যে প্রোডাক্টটা বিক্রি করে দিলাম, প্রোডাক্ট নষ্ট হলে ফেরত আসবে, একটা বাইরের যে বিষয় আর কি, প্রোডাক্ট বিক্রির বিষয়ে। রিপেয়ার, মেরামত করে দিলাম, পণ্য নষ্ট হয়ে গেলে মেরামত করে দেওয়া হয়। প্রোডাক্ট রিকল, পণ্য রিকল করা। লায়াবিলিটিস ক্লেম, অর্থাৎ দাবি, অর্থাৎ এটা মানে হচ্ছে যে 1 বছরের ভিতরে নষ্ট হয়ে গেলে আবার দিয়ে যাবে, এই যে একটা দাবি, এটাও তো আমাদের একটা এক্সটার্নাল ফেইলিওর কস্ট হয়ে যেতে পারে। কাস্টমার সাপোর্ট, ক্রেতা সমর্থন দেওয়া, তারপর ওয়ারেন্টি ক্লেমস, ওয়ারেন্টি দাবি, রিটার্নস অ্যান্ড অ্যালাউন্স, অর্থাৎ ফেরত ও ভাতা। এইগুলো হচ্ছে মানে প্রোডাক্ট বিক্রির পরে, অর্থাৎ ফ্যাক্টরির বাহিরের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমার খরচ, এগুলোকে বলা হয় এক্সটার্নাল ফেইলিওর কস্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোয়ালিটি কস্ট রিপোর্ট এখানে আমরা 4 ধরনের কস্ট পেয়েছি। একটা হচ্ছে প্রিভেন্টিভ কস্ট, একটা হচ্ছে যে প্রিভেনশন বা প্রিভেনশন কস্ট, আর একটা হচ্ছে যে অ্যাপ্রাইজাল কস্ট, এরপরে পাইলাম হচ্ছে ইন্টারনাল ফেইলিওর কস্ট, তারপর হচ্ছে এক্সটার্নাল ফেইলিওর কস্ট। এই পর্যায়ে আসছি হচ্ছে একটি অঙ্ক করার অঙ্ক করব। আমরা দেখব যে অঙ্ক করে আসলে এই ধরনের অঙ্ক কীভাবে আসতে পারে পরীক্ষায়, এগুলো আমরা একটু করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা টোটাল হচ্ছে 4 ধরনের কস্ট পেয়ে গেলাম। আমি আবারও বলছি, যখন অঙ্কের মধ্যে কিন্তু স্পেসিফিকভাবে দেওয়া থাকবে না যে এটা আসলে প্রিভেনশন কস্ট, এটা অ্যাপ্রাইজাল কস্ট, এটা হচ্ছে ইন্টারনাল ফেইলিওর কস্ট, এক্সটার্নাল ফেইলিওর কস্ট, তাহলে কি করতে হবে আমাদের? সেক্ষেত্রে হচ্ছে আমাদের এগুলো আগেই মানে মেমোরাইজ করতে হবে, আমাদের মুখস্থ করে নিতে হবে যে প্রিভেনশন কস্ট 12টা আইটেম, অ্যাপ্রাইজাল কস্ট হচ্ছে 9টা আইটেম, ইন্টারনাল ফেইলিওর কস্ট হচ্ছে 8টা আইটেম, এরপর হচ্ছে যে এক্সটার্নাল কস্ট ছিল আমাদের 7টা আইটেম। এগুলো একটু মানে আমাদের আগেই করে নিতে হবে আর কি, মানে মনে পড়ে নিতে হবে, অর্থাৎ মুখস্থ করে নিতে হবে। তো এই পর্যায়ে আসছি অঙ্ক নাম্বার 1, বলা হচ্ছে যে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন, নিচের তথ্যগুলো থেকে ক্যালকুলেট দ্য টোটাল কোয়ালিটি কস্ট অ্যান্ড পার্সেন্টেজ অন সেলস অফ হাসান লিমিটেড। তাহলে বলা হচ্ছে যে নিচের ইনফরমেশন থেকে আপনি হাসান লিমিটেডের
টোটাল কোয়ালিটি কস্ট কত এবং হচ্ছে যে এই যে কোয়ালিটিগুলো মেনটেন করতে অর্থাৎ পণ্যের কোয়ালিটি মেনটেন করতে টোটাল যে খরচটা কত হয়েছে এবং পার্সেন্টেজ অন সেলস মানে বিক্রির উপরে এটার পার্সেন্টেজটা কত, এই খরচের পার্সেন্টেজটা কত। একটা পণ্য কোয়ালিটি মেনটেন করতে হলে এই যে বিভিন্ন ধরনের 4 ধরনের খরচ হবে, এগুলা আসলে কত খরচ হয়েছে টোটাল এবং হচ্ছে যে বিক্রির উপর এটার পার্সেন্টেজটা কত। অর্থাৎ আমি যদি 100 টাকা বিক্রি করি, এই যে কোয়ালিটি মেনটেন করতে আমার খরচ কত পার্সেন্ট হয়ে গেছে। যদি 5% হয়ে যায় তাহলে 100 টাকা বিক্রি করলে আমার 5 টাকা হয়ে যাবে কোয়ালিটি কস্ট, মানে আমার খরচ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে অঙ্কটা দেওয়া আমরা বুঝতে পারছি যে ক্যালকুলেট দ্য টোটাল কোয়ালিটি কস্ট অ্যান্ড পার্সেন্টেজ অন সেলস অফ হাসান লিমিটেড। তাহলে হাসান লিমিটেডের টোটাল কোয়ালিটি কস্ট কত এবং পার্সেন্টেজ অন সেল, এই সেলসের উপরে এই যে কোয়ালিটি কস্ট কত পার্সেন্ট। তাহলে প্রথমে দেওয়া আছে যে টেস্টিং টাকা হচ্ছে 20,000 টাকা, টেস্টিং টাকা হচ্ছে 20,000 টাকা। তাহলে আমি একটু বলে নিচ্ছি অ্যাপ্রাইজাল কস্টের মূল্যায়ন বি কী ছিল, এখানে কিন্তু টেস্টিং ছিল। তাহলে এই টেস্টিংটা হচ্ছে মূল্যায়ন বি, অ্যাপ্রাইজাল বি চলে যাবে। তারপরে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং 30,000 টাকা। রিওয়ার্ক টাকা 3 টাকা পার ইউনিট, অর্থাৎ পার ইউনিট 3 টাকা করে খরচ হয়েছে রিওয়ার্ক করতে, মানে কাজ করতে আর কি, পুনরায় কাজটা করতে আমাদের পার ইউনিট 3 টাকা খরচ হয়েছে। তাহলে আমার দেখতে হবে ইউনিট কত প্রোডাকশন হয়েছে আর কি। এরপরে হচ্ছে যে কোয়ালিটি অডিট আছে 15,000 টাকা, ইন্সপেকশন 7,000 টাকা, চেকিং বলছে যে পার ইউনিট 50 পয়সা করে আমাদের চেকিংয়ে খরচ হয়েছে। কোয়ালিটি প্ল্যানিংয়ে 40,000 টাকা, রিপেয়ার্স 10,000 টাকা, ওয়ারেন্টি কস্ট আছে 35,000 টাকা। এখন প্রোডাকশন অ্যান্ড সেলস ইউনিটস ওয়ার 50,000, মানে 50,000 টাকা 100 পার ইউনিট, মানে প্রোডাকশন হয়েছে 50,000 ইউনিট। ওকে, আর 50,000 ইউনিট বিক্রি করছে 100, মানে 100 টাকা করে প্রত্যেকটা ইউনিট বিক্রি হয়েছে। তাহলে আমাদের প্রোডাকশন কিন্তু আমরা পেয়ে গেছি, প্রোডাকশন হচ্ছে আমাদের 50,000 ইউনিট। ওকে, তাহলে এখানে যে রিওয়ার্ক হয়েছে পার ইউনিট কত টাকা করে রিওয়ার্ক করছি আমরা, 3 টাকা করে। তাহলে 50,000 গুণ 3 টাকা, তাহলে 1.5 লক্ষ টাকা, মানে 1,50,000 টাকা হবে রিওয়ার্কের খরচ। এরপর চেকিংয়ের খরচ হচ্ছে 50 পয়সা করে, তাহলে 50,000 ইউনিট যদি 50 পয়সা করে চেকিং করতে খরচ হয় তাহলে 25,000 টাকা হবে চেকিংয়ের খরচ। এরপরে আসছি হচ্ছে যে সেলস, টোটাল সেলস কত টাকা হবে, 50,000 ইউনিট 100 টাকা করে বিক্রি করলে হচ্ছে 50 লক্ষ টাকা হবে। তাহলে এটা হচ্ছে সেলস হচ্ছে। এই পর্যায়ে আসছি হচ্ছে যে ইয়েটা করে নিই আমরা, অঙ্কটা সমাধানটা করে নিই আর কি। যে অঙ্কটা আমি একটু আগে পড়েছি সেটা একটু সমাধান করে নিই। তাহলে যেহেতু অঙ্কটাতে আমি আবারও বলছি যে যেহেতু অঙ্কটাতে কী চেয়েছে যে ক্যালকুলেট দ্য টোটাল কোয়ালিটি কস্ট বের করার জন্য পার্সেন্টেজ অন সেলস অফ হাসান লিমিটেড, অর্থাৎ হাসান লিমিটেডের যে কোয়ালিটি কস্ট টোটাল কত টাকা এবং এই যে কোয়ালিটি কস্টের সেলসের কত পার্সেন্ট এই খরচটা হয়েছে তাহলে বের করতে হবে। তাহলে আমাদের এইটার যে গড় মানে ছকটা হবে এরকম যে, প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ছকটা বুঝবা। যে প্রথমে হচ্ছে যে বুঝতে পারবে যে প্রথম হচ্ছে যে স্টেটমেন্টস অফ কোয়ালিটি কস্ট রিপোর্ট, এটা লিখবা ওপরে। তারপরে পার্টিকুলার্স এই যে 4 ধরনের, পূর্বে যে আমি আলোচনা করেছি 4 ধরনের কস্ট, এখানে 4টা কলাম হবে। প্রিভেনশন কস্ট টাকা, অ্যাপ্রাইজাল কস্ট টাকা, ইন্টারনাল ফেলিউর কস্ট টাকা, এক্সটার্নাল ফেলিউর কস্ট টাকা। তাহলে এই 4 ধরনের 4টা গড় দিবার। এখানে পার্টিকুলার্স বা অ্যাকাউন্টস ডিটেলসও দিতে পারো, শুধু ডিটেলস দিতে পারো অথবা পার্টিকুলার্স দিতে পারো, মানে বিবরণ, এই 4টা টাকা। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে যে ইগুলো দেওয়া আছে, আইটেমগুলো দেওয়া আছে, টেস্টিং, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, রিওয়ার্ক, কোয়ালিটি অডিট, ইন্সপেকশন, চেকিং, কোয়ালিটি, এগুলো সবগুলো লিখে ফেলতে হবে পার্টিকুলার্স এগুলো। তাহলে আমরা লিখি যে টেস্টিং, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং, ফ্যাক্টরি রিওয়ার্ক, কোয়ালিটি অডিট, ইন্সপেকশন, চেকিং, কোয়ালিটি প্ল্যানিং, রিপেয়ার্স, ওয়ারেন্টি রিপেয়ার্স। তাহলে এই যে আমরা লিখে ফেললাম, এখন জাস্ট টাকাটা বসানোর ক্ষেত্রে দেখতে হবে কী করতে হবে। যেমন হচ্ছে যে টেস্টিংয়ের টাকা কত আছে, 20,000 টাকা। আর টেস্টিং হচ্ছে কী খরচ, টেস্টিং হচ্ছে যে অ্যাপ্রাইজাল কস্ট, তাহলে অ্যাপ্রাইজাল করে 20,000 টাকা দিবে, আর বাকিগুলো জাস্ট হাইফেন দিয়ে আমরা চলে যাবো আর কি। এরপর হচ্ছে যে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং কত, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং হচ্ছে 30,000 টাকা। তাহলে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং আমরা জানি কি, এইটা হচ্ছে প্রিভেনশন কস্টে 30,000 টাকা, প্রিভেনশন কস্টে করে বসে, বাকিগুলো হাইফেন দিয়ে জাস্ট। এরপরে ফ্যাক্টরি ওয়ার্ক 50,000 ইউনিট, মনে আছে 50,000 ইউনিট আমরা প্রোডাকশন করেছিল, 50,000 ইউনিট প্রোডাকশন করেছিল, আর প্রতি ইউনিট হচ্ছে যে 3 টাকা করে, তাহলে 1,50,000 টাকা। এটা হচ্ছে যে ইন্টারনাল ফেলিউর কস্ট। রিওয়ার্কটা হচ্ছে যে আমরা জানি যে রিওয়ার্কটা কোথায় হচ্ছে ইন্টারনাল
ফেইলিউর কস্ট হিসাবে রিওয়ার্ক। এরপর আছে কোয়ালিটি অডিট আছে 15,000 টাকা বসাই দিছি আমরা কোয়ালিটি অডিটের প্রিভেনশন কস্টে। ইন্সপেকশন আছে 7,000 টাকা, এটা বসাইছি অ্যাপ্রাইজাল কস্টে। চেকিং 50,000 ইউনিট 50 পয়সা করে, তাহলে এটা বসাইছি আমরা হচ্ছে অ্যাপ্রাইজাল কস্টে। তারপর কোয়ালিটি প্ল্যানিং 40,000 টাকা হচ্ছে যে এটা প্রিভেনশন কস্টে কোয়ালিটি প্ল্যানিং। রিপেয়ার্স 10,000 টাকা, এটা হচ্ছে এক্সটার্নাল ফেইলিউর কস্ট। এরপর হচ্ছে ওয়ারেন্টি রিপেয়ার হচ্ছে 35,000 টাকা এক্সটার্নাল ফেইলিউর কস্ট। এখন কি করতে হবে, এখন হচ্ছে যে টোটাল দিতে হবে। টোটাল দিয়ে এই কলাম যোগ, তাহলে 85,000 টাকা হয়েছে। অ্যাপ্রাইজাল কস্ট যোগ করে 52,000 টাকা হয়েছে। ইন্টারনাল ফেইলিউর কস্ট যোগ করে 1,50,000 হয়েছে। আর এক্সটার্নাল ফেইলিউর কস্ট হচ্ছে যোগ করে 45,000 হয়েছে। মানে ইন্টারনাল ফেইলিউর কস্ট জাস্ট একটাই আইটেম আছে, 1,50,000 বসাই দিলাম। এখন টোটাল কোয়ালিটি কস্ট কত, 85, 52, 1,50,000 প্লাস হচ্ছে যে 45,000, তাহলে টোটাল যোগ করলে 3,32,000 টাকা। এটাও কিন্তু একটা আনসার। এটা হচ্ছে যে বলছিল এই যে অঙ্কতে বলা ছিল যে টোটাল কোয়ালিটি কস্ট কত, ক্যালকুলেট দ্য টোটাল কোয়ালিটি কস্ট। যেমন অঙ্কতে বলা হচ্ছে যে ক্যালকুলেট দ্য টোটাল, বলা হচ্ছে যে অঙ্কতে যে ক্যালকুলেট দ্য টোটাল কোয়ালিটি কস্ট। ক্যালকুলেট দ্য টোটাল কোয়ালিটি কস্ট হচ্ছে কত, ক্যালকুলেট দ্য টোটাল কোয়ালিটি কস্ট হচ্ছে, তাহলে আমাদের কত হয়েছে 3,32,000 টাকা। ওকে, এরপরে টোটাল সেলস কত, টোটাল সেলস হচ্ছে 50,000 গুণ হচ্ছে 50,000 গুণ 100 টাকা করে। 50,000 গুণ কত, 100 টাকা করে। 100 টাকা কোথা থেকে পাইলাম, 100 টাকা পেয়েছি আমরা হচ্ছে যে 50,000 গুণ 100 টাকা করে বিক্রি করছে। তাহলে 100 টাকা কোথায় পেলাম, যে 50,000 গুণ হয়েছে 100, তাহলে টোটাল হবে 50 লাখ টোটাল সেলস। এখন বলছে যে পার্সেন্টেজ, সুতরাং পার্সেন্টেজ অফ টোটাল কোয়ালিটি কস্ট অন সেলস হবে 3,32,000 উপরে আর 50 লাখ হচ্ছে নিচে, গুণ হচ্ছে 100, তাহলে 6.64% আমাদের হচ্ছে যে কী হয়েছে, আমাদের পার্সেন্টেজ অন টোটাল কোয়ালিটি কস্ট অন সেলস 6.64% আমাদের যে কোয়ালিটি কস্ট হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই কোয়ালিটি কস্ট রিপোর্ট এখানেই শেষ করলাম। আশা করি তোমরা ভালোভাবে ভিডিওটা আবার দেখবা, বারবার দেখে জাস্ট খাতায় এটা পজ দিয়ে লিখে 4 ধরনের কস্টগুলো লিখে তারপরে প্র্যাকটিস করলেই আশা করি সহজে বুঝতে পারবে। এই বলে আজকে এখানেই ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।